দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। কাশ্মীর ইস্যু নিয়ে জাতিসংঘে আবারও মুখোমুখি চীন ভারত। প্রথমবারের মতো ভূখণ্ডে চীনের অনুপ্রবেশ স্বীকার করল ভারত। পরমাণু হামলার ৭৫ বছর পূর্তি পালন করছে জাপান। মার্কিন ও ইসরায়েলি পরমাণু অস্ত্র এখন আমাদের সবার জন্য হুমকি, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আবারও মার্কিন গোয়েন্দা বিমানকে রুশ বিমানের তাড়া। লেবাননের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে ইরানের ২ মন্ত্রীকে প্রেসিডেন্টের নির্দেশ। জম্মু কাশ্মীরে বিজিবি নেতাকে গুলি করে হত্যা, আতঙ্ক সৃষ্টি। দর্শক এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েদ ইসলাম। ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে জাতিসংঘে আবারও মুখোমুখি হয়েছে চীন ভারত। কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বছর পূর্তির দিনই নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করে চীন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের কাশ্মীর সংক্রান্ত ইস্যুকে সমর্থন জানায় চীন, কিন্তু এটি দ্বিপক্ষীয় বিষয় বলে নিরাপত্তা পরিষদে উত্থাপনের বিরোধিতা করে ভারত। এর পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রী এক বিবৃতিতে ভারতীয় অভ্যন্তরীণ বিষয়ে চীনের হস্তক্ষেপের অভিযোগ করেন। তিনি বলেন, এটি প্রথম নয় যে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে চীন কথা বলছে। আমাদের ঘরোয়া বিষয় নিয়ে চীনের এই নাক গলানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আবেদন করছি যে এমন অহেতুক চেষ্টা না করে যথাযথ সমাধানের পথে সহায়তা করা হোক। নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুটিকে উত্থাপনের পর প্রথমে চীনকে সমর্থন জানিয়েছে ইন্দোনেশিয়া। জাপানের হিরোশিমা নগরীতে পরমাণু বোমা হামলার ৭৫ বছর পূর্তি পালন করেছে জাপান। তবে করোনা ভাইরাসের মহামারীর কারণে এবারের অনুষ্ঠানাদি কমানো হয়েছে। আজকের অনুষ্ঠানে শুধুমাত্র হামলা থেকে বেঁচে যাওয়া লোকজন, হতাহতদের আত্মীয় স্বজন ও বিদেশি অতিথিরা অংশ নেবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিরোশিমার মেয়র কাজুমি মাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন বিমান বাহিনী হিরোশিমা শহরের উপর পরমাণু বোমা হামলা চালায়। এতে ১,৪০,০০০ মানুষ নিহত হন। প্রতি বছর হামলার বার্ষিকীতে হাজার হাজার মানুষ তাদের বেদনা আর হৃদয়ের আবেগ নিয়ে অংশ নেন হিরোশিমা শহরের সেন্ট্রাল পার্কের অনুষ্ঠানে। হামলায় নিহতদের প্রতি যেমন জানানো হয় শ্রদ্ধা, তেমনি অনুষ্ঠান থেকে বিশ্বশান্তি কামনা করা হয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে এবারের অনুষ্ঠানে জনসাধারণের অংশগ্রহণ ১০ ভাগের ১ ভাগে নামিয়ে আনা হয়েছে। সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডাক্তার হাসান রুহানি আশা প্রকাশ করে বলেছেন, লেবাননি জাতি ধৈর্য ও সংস্কৃতির মাধ্যমে বর্তমান কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। তিনি আজ লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে ফোন আলাপে আরও বলেছেন, ইসলামী ইরান সব সময়ই লেবাননের পাশে আছে এবং থাকবে। তিনি বলেন, ইরানের জনগণ এবং সরকার বীরত্বের বিস্ফোরণে দুঃখ কষ্ট অনুভব করেছে। এ সময় প্রেসিডেন্ট আরও বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং সোসাইটির প্রধানকে লেবাননের সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে, যাতে কোনো প্রয়োজনে অবিলম্বে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়। এ নিয়ে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন তার দেশের প্রতি ইরানের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরান যে কোনো সংকটে সবসময়ই লেবাননের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। লেবাননের বেরত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ১৩৭ জন নিহত এবং অন্তত ৫,০০০ মানুষ আহত হয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, মার্কিন ও ইসরায়েলি পরমাণু অস্ত্র এখন গোটা পশ্চিম এশিয়াকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। জাপানের হিরোশিমায় আমেরিকার প্রথম পরমাণু বোমা হামলার বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার এক কথা বলেছেন। জারিফ আরও বলেছেন, বিশ্ববাসী পারমাণবিক দুঃস্বপ্নের অবসান চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৭৫ বছর আগে ঠিক এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপদ মানুষের উপরে পারমাণবিক বোমা ফেলে কলঙ্কিত হয়েছেন। তারা বিশ্বে প্রথম ও একমাত্র পরমাণু বোমা ব্যবহারকারী দেশের কলঙ্ক গায়ে মেখেছে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়ার পারমাণবিক অস্ত্রের বড় মজুদ গড়ে তুলেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের এই পারমাণবিক অস্ত্র গোটা অঞ্চলের জন্যই হুমকির হিসেবে বিবেচিত হচ্ছে
মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, পারমাণবিক অস্ত্র উৎপাদন ও মজুদ বন্ধের যে দাবি বিশ্বব্যাপী উত্থাপিত হয়েছে তা বাস্তবায়নের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে থেমে আছে। জম্মু কাশ্মীরে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বিজেপির আরেক নেতাকে হত্যার 48 ঘন্টার কম সময়ের মধ্যেই হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়। এতে সেখানকার বিজেপি নেতাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার শ্রীনগর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে কুলগ্রাম জেলায় বিজেপি জেলা সহসভাপতি সাজেদকে গুলি করে হত্যা করা হয়। ভারতের সংবাদ মাধ্যমে এনডিটিভির খবরে বলা হয়েছে, কুলগ্রামে আচমকায় আজাদ আহমেদের উপর হামলা চালায় একদল জঙ্গি। তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। সাম্প্রতিক সময়ে এ নিয়ে চতুর্থ বিজেপি নেতার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবারের ঘটনার 48 ঘন্টার ও কম সময়ে কুলগ্রামেই আরেক সদস্য বিজেপি নেতা আরিফ আহমেদ খানকেও হত্যা করে জঙ্গিরা। গত মাসে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি তার বাবা ও ভাইকে বন্দিপুর জেলায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। ওয়াসিম বান্দিপুর জেলার বিজেপি প্রধান ছিলেন। এই ঘটনার পর জম্মু ও কাশ্মীরে পুলিশের পক্ষ থেকে টুইটে বলা হয়, বান্দিপুরে বিজেপি কর্মী ওয়াসিম বারির উপর গুলি চালায় জঙ্গিরা। নির্বিচারে গুলি চালানোর সময় শুধু ওয়াসিম বারি নন, মারাত্মক আহত হন তার বাবা বশির আহমেদ ও ভাই ওমর বশির। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা 3 জনই সেখানে মারা যান। শেষ পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশের কথা সরকারিভাবে স্বীকার করল নয়াদিল্লি। বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জুন মাসের কাজের খতিয়ান দিতে গিয়ে বিষয়টির সত্যতা স্বীকার করে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, গত 5 মে থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিশেষ করে গালওয়ান উপত্যকা অঞ্চলে চীনা অগ্রসনের মাত্রা বেড়ে চলেছে। গত 17-18 মে চীনা সেনারা কুঙ্গাং, নালা, ঘুগরা এবং প্যাংগং সরবরাহের উত্তর তীরবর্তী অঞ্চলে ঢুকে পড়েছে। একই সঙ্গে সরকারি বিবৃতিতে বলা হয়, ঘটনার জেরে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পরিস্থিতির মীমাংসা করতে 5 মে সশস্ত্র আদর্শ প্রদান করেছে। 6 মে দুপক্ষের মধ্যে কম্পোজ কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে। যদিও এরপর গত 15 জুন দুই বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘাত হয়, যার কারণে দুপক্ষেই বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘাতের পর সেনা প্রত্যাহারের উদ্দেশ্যে 22 জুন জাতীয় ফ্ল্যাগ কমিটি হয়। যদিও সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চালু হয়েছে। আপাতত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে এই অচল অবস্থা বেশ কিছু সময় বহাল থাকবে। পূর্ব লাদাখে চীনের একতরফা অগ্রসনের কারণে অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর পরপরই করা নজরদারি ও প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। এর আগে বিভিন্ন সূত্র ভারতীয় ভূখণ্ডে চীনা সেনাদের অনুপ্রবেশ নিয়ে সোচ্চার হলেও বিরোধীরা এ নিয়ে প্রশ্ন তুললেও নরেন্দ্র মোদী সরকার বিষয়টি নিয়ে এড়িয়ে গিয়েছেন। এবার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে সেই কৌতূহলের নিরসন ঘটল। প্রসঙ্গত, গত 15 জুন লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনী 20 জওয়ান নিহত হন।